রিফাতের মায়ের সামনে বসে আছে আলো আর তাকিয়ে আছে রিফাতের দিকে। রিফাত এক জায়গায় দাঁড়িয়ে আছে, ভাবছে এই মেয়ে তার বাসা চিনল কিভাবে। নিশ্চয়ই তার মায়ের কাছে নালিশ করে দিয়েছে। কিভাবে নিজেকে বাঁচাবে তাই ভাবছে। তার ভাবনায় পানি ঢেলে দিল আলো। রিফাত, এদিকে এসো। রিফাতের মা হাসি মুখে রিফাতকে ডাক দিল। রিফাতের গা শিউরে উঠল। তার মা হাসি মুখে ডাকছে কেন? নিশ্চয়ই আজ তার খবর আছে। রিফাত তাদের সামনে গিয়ে আমতা আমতা করছে। আলো রিফাতকে কিছু বলার সুযোগ না বলল। আন্টি, আপনার ছেলে এত ভদ্র, এত ভালো, কি যে বলবো। সবার সাথে ভালো ভালো ব্যবহার করে, আর ওই দিন আমায় সাহায্য করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনি ভালো শিক্ষা দিয়েছেন, তাই আজ এত ভালো ভালো কাজ করছে রিফাত। রিফাতের মা বলল, আমি আমার ছেলেকে সব সময় বলি মানুষ বিপদে পড়লে সাহায্য করতে। আজ আমি সার্থক। সত্যি খুব ভালো লেগেছে তুমি যে এসেছো। আমি খুশি হলাম। এভাবে আসা যাওয়া করো। রিফাত যখন তোমাকে বড় বোন বলেছে, এই বাড়ি নিজের মনে করো। রিফাত অবাকের শেষ পর্যায়ে চলে গিয়েছে। তার মায়ের আর আলোর কথোপকথন শুনে আগামাথা কিছুই বুঝতে পারছে না। তাই সাত পাঁচ না ভেবে প্রশ্ন ছুড়ল আলোর দিকে। আপনি কিসের কথা বলছেন আপু? আমি বুঝতে পারছি না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আলো বলল, মা, ভুলে গেছো কালকের কথা? রিফাতের কালকের কথা শুনেই গলাটা শুকিয়ে গেল। আলো রিফাতের অবস্থা দেখে হালকা হেসে বলল, আরে কালকে না আমাকে কিছু বকাটে ছিল, উত্ত্যক্ত করছিল, আর তুমি আর তোমার বন্ধুরা আমায় বাঁচালে। আমাকে সুন্দর করে সাবধানে বাসায় পৌঁছে দিয়েছো, মনে নেই? রিফাত আলোর কথা শুনে টাসকি খেয়ে আছে। আলো বলল, জানেন আন্টি, রিফাত যাওয়ার আগে বলল, আপনি আমার বড় বোনের মতো। কোনো সমস্যা হলে আমাদের বলবেন, আমরা সাহায্য করব। আপনার ছোট ভাইগুলো আছে, চিন্তা করবেন না। কথাগুলো বলে চলে গেল। এমন ছেলে কয়জন পায় আন্টি? আপনি খুবই ভাগ্যবতী যে এমন একটা ছেলে পেয়েছেন। নয়তো আজকালকার ছেলেরা যেই পরিমাণ ফাজিল আর লম্পট হচ্ছে, মেয়ে দেখলে বাজে কথা বলতে মনে চায়। মেয়ে বড় হোক বা ছোট, তাদের যায় আসে না, তাই না রিফাত? আলো রিফাতের দিকে তাকালো। রিফাতের মা রিফাতের দিকে হাসি মুখে তাকিয়ে আছে। এই প্রথম তার ছেলের প্রশংসা শুনে বেশ ভালো লাগছে। রিফাতের মাঝে কেমন জানি অপরাধ বোধ কাজ করছে। সে নিচু হয়ে তাকিয়ে আছে। রিফাতের মা বলল, ঠিক বলেছ আলো, আজকাল ভালো ছেলে খুঁজে পাওয়া মুশকিল। আমার ছেলের জন্য অনেক চিন্তা হতো। ভাবতাম বাজে ছেলেদের সাথে মিশে যদি খারাপ হয়ে যায়, কিন্তু আজ তোমার কথা শুনে আমার গর্ব হচ্ছে। আমার ছেলে আমার বিশ্বাস রেখেছে। আমি সব সময় বলি মেয়েদের সম্মান করবা। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে সে সত্যি আমার কথা রেখেছে। আলো বলল, আরে আন্টি, শুধু আমি না, এমন আরও কত মেয়েদের সাথে এই ব্যবহার করে থাকে, তাই না রিফাত? এবার রিফাত করুণ চোখে তাকিয়ে আছে। অনুশোচনা বোধ কাজ করছে। আলো বলল, আচ্ছা আন্টি, আমি এবার আসি। আসসালামু আলাইকুম। রিফাতের মা, কি বলো মা, খেয়ে দিয়ে যাও। আলো বলল, না আন্টি, অন্য একদিন। রিফাতের মা বলল, তুমি একদম আমার বড় মেয়ের মতো। আজ আমার মেয়েটা বেঁচে থাকলে তোমার মতো থাকতো। 5 বছর বয়সে মারা যায় আমার মেয়েটা। এরপর অনেক পরে গিয়ে রিফাত হয়। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, বলে হালকা জড়িয়ে ধরল। আন্টি, আমাকে নিজের মেয়ে ভাবতে পারেন। আর রিফাত ভালো কাজ করছে, তাই ভাবলাম আপনার সাথেও দেখা করা যায়। একজন মাই তো পারে তার সন্তানকে সুশিক্ষা দিতে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। রিফাতের মা বলল, আলো দাঁড়াও, রিফাত তোমায় দিয়ে আসুক। আলো রিফাতের দিকে তাকালো। রিফাত চুপ করে আছে। আলো মুচকি হেসে বলল, না আন্টি, রিফাত অনেক করেছে, আর দরকার নেই, আমি যেতে পারবো। আসি আন্টি। আচ্ছা যাও মা। আলো বেরিয়ে গেল। রিফাত তাড়াহুড়ো করে নিজের রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো সাগর আর অনেক ওকে কল দিয়েছে, কিন্তু ফোন সাইলেন্ট থাকায় টের পায়নি। রিফাত সাথে সাথে ওদের কল দিল। কল দিয়ে জানতে পারলো
সাগর আর অনেকের বাড়িতেও আলো নামের মেয়েটি একই কাণ্ড করেছে। ওদের মা তো খুশিতে সবাইকে বলে বেড়াচ্ছে আজ পরিবার থেকে খুব ভালোবাসা পাচ্ছে। রিফাত খাটের উপর বসলো। আলো বাসায় এসে ওদের নামে নালিশ না করে প্রশংসা করে চলে গেল। তার এমন ব্যবহারে চিন্তায় পড়ে গেল, মাথায় নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রিফাতের ভাবনার মাঝেই ওর মা এসে ওর পাশে বসলো। রিফাত, আজ আমি অনেক খুশি। এই প্রথম কেউ তোমার প্রশংসা করলো। আমি তোমায় নিয়ে অনেক চিন্তিত থাকতাম। তুমি আমার কথা শুনেছ। আজ আমি খুবই খুশি রিফাত। আমি জানতাম তুমি কখনো মেয়েদের অসম্মান করবে না। তোমায় সুশিক্ষা দিতে পেরে আমি আদর্শ মা হতে পারলাম। কেউ তোমার দিকে আঙ্গুল তুলে বলতে পারবে না আমি তোমায় শিক্ষা দেইনি। আচ্ছা, তোমার বাবাকে কল করে বলে আসি আজ তোমার পছন্দের খাবার রান্না করব। ভালো কাজ যে করেছো তার জন্য। রিফাতের মা চলে গেল। রিফাতের কেন যেন অনেক লজ্জা লাগছে। যেটা সে করেনি সেটার প্রশংসা পেয়েও মনে শান্তি পাচ্ছে না, মাথা ব্যথা হয়ে যাচ্ছে। পরের দিন রিফাত, সাগর, অনিক ওই একই জায়গায় বসে বসে একজনের জন্য অপেক্ষা করছে। যার জন্য অপেক্ষা করছে তাকে দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। সে ওদের সামনে আসলো। আলো আপু, আমাদের মাফ করে দিন। আমরা ওই দিনের আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখিত। কালকের আপনার প্রশংসার জন্য আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। সাগর বলল, না ঠিক মতো খেতে পারছিলাম আর না ঘুমাতে পারছিলাম। মাথায় একটাই প্রশ্ন, আপনি এমনটা কেন করলেন? আলো মুচকে হাসলো। তারপর বলল, তোমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। নালিশ করে কি হতো? তোমাদের মা লজ্জিত হতো, এরপর বাবাকে বলতো, বাবার হাতে মার খেতে, এরপর একসময় ভুলে যেতে। কিন্তু এতে কি হতো? কালকের মতো কি লজ্জাবোধ কাজ করতো? নিজেকে অপরাধী মনে হতো? না, হতো না। আসলে তোমাদের প্রশংসায় বড় শাস্তি। জানো কালকের কাণ্ডে বুঝতে পেরেছ তোমাদের বাবা মা তোমাদের উপর কত বিশ্বাস করে, কত ভালোবাসে। চিন্তা করে দেখো, সামান্য মিথ্যা প্রশংসায় তারা কত খুশি হয়েছে। তোমরা যদি সত্যি সত্যি ভালো কাজ করো তাহলে তারা কতই না খুশি হবে। তিনজন আলোর কথা মনোযোগ দিয়ে শুনছিল। সত্যিই তো, বাবা মা কত বিশ্বাস করে আর তারা কি না। আলো আবার বলা শুরু করলো, সন্তান কোনো দোষ করলে আমরা তাদের নানান কথা বলে ফেলি। প্রথমে বলে থাকি পরিবার থেকে শিক্ষা দেয়নি, মা বাবাই মনে হয় এমন। ভদ্র পরিবারের সন্তান হলে এমন করতো না। এমনকি আমরা জন্ম নিয়েও কথা তুলে ফেলি। কেন জানো? তোমাদের কার্যকলাপের কারণে। আচ্ছা, তোমাদের কি পরিবার থেকে সুশিক্ষা দেয়নি? বলতে পারবা যে তোমাদের পরিবার তোমাদেরকে ভালো কাজ করার কথা বলেনি? না, পারবা না। কারণ অবশ্যই বলেছে, কিন্তু তোমরা সেই শিক্ষা নেওনি। পরিবার থেকে শিক্ষা ঠিকই দিয়ে থাকে, কিন্তু কয়জন সন্তান সেই শিক্ষা নিয়ে থাকে? তারপর সব কিছুর মাঝে বাবা মাকে দোষারোপ করা হয়, বাবা মা অপমানিত হয়, বাবা মা গালি খায় শুধুমাত্র ওই সব সন্তানদের জন্য যারা সুশিক্ষা পেয়েও তা গ্রহণ করেনি। পরিবার থেকে শিক্ষা ঠিকই দেওয়া হয়, কিন্তু সেই শিক্ষা গ্রহণ করে কাজ করা অনেক বড় ব্যাপার। অনেকেই আছে সেই শিক্ষা গ্রহণ করে না, ফলে তাদের কার্যকলাপে কথা শুনতে হয় পরিবারকে। আমি তোমাদের থেকে বয়সে অনেক বড়। আমি এটাও জানি যে আরও অনেকের সাথে তোমরা এই ধরনের ব্যবহার করেছো। আচ্ছা, কেন শুধু শুধু বাবা মাকে অপমানিত হতে দিতে চাচ্ছ? কেন বাবা মাকে গালি খাওয়াতে চাচ্ছ? তাদের বিশ্বাসকে কি ধরে রাখতে পারবে না? বলেই দম নিল। ওরা মাথা নিচু করে আছে। আমি তোমাদের অনুশোচনা বোধ জাগ্রত করতে চেয়েছি, তোমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য গিয়েছিলাম। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছ। আমি আসি, আল্লাহ হাফেজ। আলো চলে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল। রিফাত বলল, আপু। আলো বলল, জি, কিছু বলবা? রিফাত, অনেক, সাগর আলোকে সেলুট দিল। রিফাত বলল, অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে আমাদের ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এতদিন আমরা যা করেছি তার করব না। আপনার কথাগুলো অবশ্যই মান্য করব। আর আমরা ওয়াদা করছি আমাদের বাবা মায়ের বিশ্বাস কখনো ভাঙব না। সাগর বলল, এই পর্যন্ত যাদের সাথে খারাপ ব্যবহার করেছি তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিব। ধন্যবাদ আপু,
আমাদের ভুলগুলোকে শুধরে দেওয়ার জন্য। আলো বলল, আমাকে তোমাদের বড় বোন মনে করতে পারো, আর ভালো থেকো তোমরা। একসময় তোমরাই বাবা মায়ের নাম উজ্জ্বল করবে, তাদের গর্বের কারণ হবে। শুভকামনা রইল। হাসি মুখে আলো চলে গেল। রিফাতরাও চলে গেল। আজ ওদের মন হালকা লাগছে অনেক। আকরাম তার মেয়েকে নিয়ে খুব খুশি। আলোর দাদি যতবার আকরামের মেয়েকে দেখে আর কাঁদে, একদম আলোর মতো দেখতে। মেয়ে হয়েছে বলে শুয়েও দেখেনি উনি আলোকে। আজ তার আদরের নাতির ঘরে কন্যা সন্তান হয়েছে। আকরামকে সে অনেক ভালোবাসে। আকরাম রাগ করে কথা বলা বন্ধ করে দেওয়ায় খুব খারাপ লেগেছিল তার। আকরাম প্রতিদিন নতুন করে তার দাদিকে আলোর উপর করা জুলুমের কথা মনে করিয়ে দিত। এভাবে একটা বছর কেটে গেল। আধার আলোকে কত শত জায়গায় খুঁজেছে, শেষে ফলে হার মেনে নিয়েছে। সে ধরে নিয়েছে তার আর আলোর হয়তো মিল হবে না, আর কোনো আশার আলো দেখতে পাচ্ছে না। সব দরজা বন্ধ হয়ে গিয়েছে। দম নিতেও কষ্ট হচ্ছে তার। নিয়তিতে হয়তো তাদের আলাদা থাকায় লেখা আছে। 2 দিন পর শীতের সময় একটু দেরি করে দোকানে গেল আধার। চুপচাপ বসে বসে পেপার পড়ছে, আর তার কর্মচারী কাজ করছে। হঠাৎ একজন নারী এসে বলল, নাপা দেন তো। ভাঙা গলায় বলল। বোঝা যাচ্ছে ঠান্ডা লেগেছে তার। আধার তখনও পেপারে মুখ গুজে আছে। কর্মচারী ছেলেটা এক পাতা নাপা বের করে দিল। তখন সেই নারী বলল, পুরো পাতা লাগবে না, আমাকে 2টা দেন। আধার মহিলার কথা শুনে পেপার থেকে মুখ তুলে পাশে তাকালো। কে 2টা নাপা ট্যাবলেট নিতে এসেছে? আধার মহিলার দিকে তাকিয়ে থমকে গেল। হাত থেকে পেপার পড়ে গেল, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। তার বুক ধড়ফড় করছে, গা ঘেমে যাচ্ছে এই শীতের মাঝেও। কর্মচারী ছেলেটি বলছে, আপা 2টা বেশি না। মহিলাটি হালকা চিন্তা করে বলল, ঠিক আছে, পুরো পাতা দিয়ে দিন, এখানে যে ঠান্ডা, আবার দরকার পড়তে পারে। কর্মচারী ছেলে বলল, আপা আপনি এখানে নতুন নাকি, আগে দেখিনি? মহিলাটি বলল, 1 বছর ধরে আসছি এখানে, আসিনি তো, তাই দেখেননি। আদার এখনো চুপ করে আছে। সে তার চোখকে বিশ্বাস করাতে পারছে না। তাহলে কি ভাগ্যে তাদের এক হওয়া লেখা আছে? সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নতুন দরজা খুলে আলোকে দেখতে পেল। হ্যাঁ, আলো, এই সেই আলো, এই যে আধারের আলো। আধার উঠে দাঁড়ালো। আলো একবার আধারের দিকে চেয়ে ওষুধ নিয়ে হাঁটা ধরল। হয়তো চিনতে পারেনি তার ভালোবাসার আধারকে। আধার সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। কর্মচারী ডাকে হুঁশ আসলো। আর কিছু না বলে আলো পিছনে দৌড় দিল। আধার আলোর পিছন পিছন হাঁটছে। কেন যে সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। খুব ইচ্ছা করছে সামনে গিয়ে বলতে যে, আলো, আমি তোমার আধার। কিন্তু সব শেষ। এ একটা প্রশ্ন থেকে যায়, আলো কি আধারকে মেনে নিবে, আপন করে নতুন সম্পর্কে জড়াবে? এই কিন্তুর কারণে সামনে যেতে পারছে না আধার। আধার আলোর পিছন পিছন ওর বাড়ি পর্যন্ত এসে থেমে গেল। বাড়িটা চিনে উল্টো পথে হাঁটা ধরল, আর নিজের বুকের বাম পাশে হাত রেখে বলল, আধারের আলো তুমি, আমার এত কাছে থেকেও আমি তোমায় সারা দেশের আনাচে কানাচে খুঁজেছি। এখন যখন পেয়ে গিয়েছি, তখন আর দূরে যেতে দেব না। আধার নিজের বাসায় গেল। যাওয়ার আগে মিষ্টি কিনে নিয়ে গেল। খুশির খবর মিষ্টি ছাড়া কি হয়? সবাইকে সুসংবাদ শুনিয়ে দিল। আধারের বড় ভাই দেশে আসার ব্যবস্থা করছে। দেশে এসে নিজের ভাইকে বিয়ে করাবে। আধার আকরামকে খুশির খবর জানাতে চাচ্ছিল, কিন্তু তার আগে সে একটা জিনিস জানতে চায়। সেটা যে করেই হোক জানবেই। আধার আলোর ব্যাপারে সব খোঁজ নিয়েছে। আলো কি করে না করে সব। শীতের সময় আলো পিঠা বিক্রি করে নিজের ঘরের সামনে। আধার রোজ সকালে আলোকে দেখার জন্য পিঠা কেনার বাহানায় চলে যায়। 2-1বার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আলো তেমন কথা বলে না। আধারে বড্ড ইচ্ছে করে নিজের পরিচয়টা দিয়ে দিতে, কিন্তু তা যে সে পারছে না। নিজের চোখের সামনে প্রিয়তমাকে দেখছে, এই অনুভূতি কেমন তা বলে বোঝানো যাবে না। একদিন আলো পিঠা বানাচ্ছিল। ওই দিন প্রচুর কুয়াশা, আশেপাশে তেমন কিছু দেখা যাচ্ছে না। আধার এসে পিঠা কিনে। আলো কখনো টাকা হাতে নেয় না। পাশে একটা ঝুড়ি রেখেছে, সেখানে টাকা আর একটা প্যাকেট রেখে দ্রুত পায়ে হাঁটা দেয় আধার।
আলো টাকা নিয়ে প্যাকেটের দিকে চেয়ে আশেপাশে চোখ বোলায়, হয়তো কেউ ভুলে রেখে গিয়েছে। আলো দোটানায় পড়ে যায় প্যাকেটটা নিবে কিনা। অনেক ভেবেচিন্তে প্যাকেটটা হাতে নিল। খবরের কাগজ দিয়ে মোড়ানো, যা দেখে বেশ অবাক হয় আলো। কারণ আলো সব সময় মানুষকে উপহার দিতে গেলে খবরের কাগজ দিয়ে মুড়িয়ে দেয়। এটা তো তার কাছের মানুষ ছাড়া কেউ জানে না। আলো হালকা ঘাবড়ে যায়, জলদি প্যাকেট খুলে ফেলে। হতভম্ব হয়ে আছে। বেশ কিছুক্ষণ চেয়ে থেকে উঠে দাঁড়ায়, একটু সামনে গেল। চারপাশে কাউকে খুঁজছে, কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কিছু। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলো। আজ আর পিঠা বানাতে ইচ্ছে করছে না। সব কিছু গুছিয়ে নিজের ঘরে মেঝেতে বসলো। আলো গা থরথর করে কাঁপছে। আলো প্যাকেটের দিকে তাকালো। তার মধ্যে একটু বিস্কিটের প্যাকেট আছে, যেটা 15 বছর আগে একজনকে উপহার দিয়েছিল। হালকা ঘোলাটে হয়ে আছে প্যাকেটের উপরের লেখাগুলো। ভিতরের বিস্কিটগুলো হালকা গুঁড়ো হয়ে আছে। এই জিনিসটা এত বছর ধরে কেউ যত্ন সহকারে রাখবে ভাবতে পারেনি আলো। প্যাকেটটা দেখে মনে করার চেষ্টা করলো। যাকে দিয়েছে তার সেই 15 বছর আগের চেহারা চোখের সামনে ভেসে উঠল। বিস্কিটের প্যাকেটের সাথে একটা চিরকুট পেল। চিরকুটটা খুলল, তাতে লেখা, মনে আছে কি নিজের শেষ বলা কথাগুলো? আলো চিরকুটটা পড়ে কিছুক্ষণ চুপ করেছিল। চোখ দিয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে অস্পষ্ট একটি শব্দ বের হলো, আধার। আলো এবার নিজেকে ধরে রাখতে পারেনি। 2 হাত দিয়ে মুখ চেপে ধরে কান্নায় ভেঙে পড়ল। এই কান্না কারো কানে পোষাবে না। কিছুক্ষণ কেঁদে নিজেকে শান্ত করলো। 2 হাত দিয়ে চোখের পানি মুছে বলল, হ্যাঁ মনে আছে। 15 বছর আগে আমার বলা শেষ কথাগুলো মনে আছে। কিন্তু আমি যে আমার কথাগুলো রাখতে পারিনি আধার। এত বছর পর তুমি যে আমায় খুঁজে বের করবে তারও আশা ছিল না। তুমি আমার আশেপাশেই ছিল, আমি বুঝতে পারিনি। আমি তোমার জীবনে আসতে পারিনি। নিজের শেষ কথাগুলো রাখতে পারিনি আধার। পারলে ক্ষমা করে দিও। আলো বসে বসে বিস্কিটের প্যাকেটের দিকে তাকিয়ে আছে। মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তখন সবেমাত্র প্রাইমারি গণ্ডি পার করে হাই স্কুলে উঠেছে দুজন। দিনকাল ভালো যাচ্ছিল, একই স্কুলে পড়তো আলো আধার। হঠাৎ শুনল আধারা চলে যাবে একেবারের জন্য। কথাটা শুনে খুবই মন খারাপ হলো। নিজেকে গুটিয়ে নিল। আদর আলোর সাথে দেখা করতে এসেছিল শেষবারের মতো, কিন্তু আলো করেনি। পরের দিন যখন আধার চলে যাবে তখন আলো দৌড়ে আধারের কাছে গিয়ে খবরের কাগজে মোড়ানো একটা প্যাকেট ধরিয়ে দেয় আর বলে, আমি আধারে আলো হয়ে থাকবো চিরজীবন। ভুলে যেও না আমায়, স্মৃতি হিসেবে আর কিছু দিতে পারিনি তোমায়। আমি তোমার জন্য অপেক্ষা করব। আশা করি তুমিও আমার জন্য অপেক্ষা করবে। আমি যে এই আধারের আলো, আমি তোমারে আছি, তোমারই থাকবো। বলে ওই দিন ওই সময় পেপারে মোড়ানো প্যাকেট আধারে হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আলো একবারও পিছু ফিরে তাকায় না। এতদিন একসাথে থেকে আজ চলে যাচ্ছিল বহুদূরে আজীবনের জন্য, যেটা মেনে নিতে কষ্ট হচ্ছিল। আলোর ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে দরজার কড়া নাড়ার শব্দে। দরজা খুলে দেখলো মনিরা আপু হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা এত ভালো কেন? রোজ কিছু না কিছু নিয়ে আসবে আমার জন্য। তাকে ঘরে ঢুকালাম, দুজনে মেঝেতে বসলাম। সে আমার দিকে বাটিটা এগিয়ে দিয়ে বলল, গরু মাংস রান্না করেছি। গরু মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। এই নাও, খেয়ে নিও, আমি অফিসে যাব, দেরি হচ্ছে। আলো মনিরাকে কয়েকটা পিঠা দিয়ে দিল। খাবারের প্লেট সাইডে রেখে ভাবছে, এর মানে কি? আদার তার জন্য অপেক্ষা করছে, বা এখনো করছে না? এটা কিভাবে সম্ভব? আমার বিয়ে হয়ে গিয়েছে, তা শুনে তো বিয়ে করে ফেলা উচিত। সেটা সে করেনি। তার উপর দাদি বলেছে আদার আর আসবে না। নাকি সত্যি আমার শেষ বলা কথাগুলো রেখেছে? কথাগুলো ভাবতে বুকটা ধক করে উঠল। প্রচণ্ড শীতেও আলো ঘেমে যাচ্ছে। আলো কি করবে ভেবে পাচ্ছে না। এত বছর পর আধার তার সামনে এসে প্রশ্ন করলে কি জবাব দিব? নিজের বলা কথাগুলো রাখতে পারিনি। সে কি বুঝবে আমি পরিস্থিতির শিকার?
হয়তো বুঝবে সে তো এসেছিল আমাকে নিজের করে নিতে, কিন্তু তার হয়ে ওঠেনি। কিন্তু আজ সে এসেও এলো না। প্রচুর ভাবাচ্ছে আলোকে। যেদিন সে এসেছিল দাদি আমাকে ঘরে বন্দি করে দিয়েছিল। এক নজর দেখার ইচ্ছে ছিল এই বড় আদার দেখতে কেমন। তার হলো কোথায় জানি না। দাদি কি এমন বলেছে বা করেছে যে আদার চলে গিয়েছে? আমাদের ভাগ্য এক হওয়ার লেখা ছিল না, তাই হয়নি। কিন্তু আধারের চিরকুট দিয়ে কি বোঝাতে চাচ্ছে? আমি যে আমার কথা রাখিনি তা, নাকি সে আমার কথা রেখে আমার জন্য আজও অপেক্ষা করছে? প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর কিছু ভাবতে ইচ্ছে করছে না এখন। তার ঘুমের প্রয়োজন। আলো দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। আর সারাদিন ঘরে বন্দি করে রেখেছে নিজেকে আলো। সন্ধ্যায় দরজায় কড়া পড়ল। আলো তো ভয় পেয়ে গেল কে হতে পারে। দরজা খুলতে ভয় করছে। ভেতর থেকে 2-3 বার জিজ্ঞেস করলো কে। কোনো উত্তর পেল না। কিন্তু দরজার কড়া বারবার নড়ছে। বাধ্য হয়ে দরজা খুলে কিছু বলবে। দরজা খুলে বাইরে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে আলোর। দরজার বাইরে আর কেউ নয়, তারই আপনজন দাঁড়িয়ে আছে।